ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা জানেন এই অনুষ্ঠান দেখছেন নিয়মিত, তারা জানেন অনুষ্ঠান প্রায় শেষের পর্বে পৌঁছে গেছে। তার কারণ বিশ্বকাপ প্রায় শেষের পর্বে পৌঁছে গেছে। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা, এবং রবিবারে সেই ফাইনালটি দেখার জন্য আপনারা সবাই মুখরিত হয়ে রয়েছেন। আর সেই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে ওয়ার্ল্ড কাপ উইথ জেসি এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন কিংবদন্তি সাংবাদিক রূপক সাহা। রূপককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। রূপক সাহা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় তিনি কাজ করেছেন। তিনি আমার সঙ্গে 3টি বিশ্বকাপ গেছেন, 3টি বিশ্বকাপ তিনি কভার করেছেন। তার মধ্যে 2টি বিশ্বকাপে তার সঙ্গী ছিলাম আমি, ফ্রান্স এবং ইতালি। এছাড়া তিনি গেছেন আমেরিকার বিশ্বকাপে। আমরা সরাসরি যাব রূপকের কাছে। রূপক, এবারে ফাইনাল সম্পর্কে কি মনে হচ্ছে, স্পেন বনাম আর্জেন্টিনা? আমার বাজিটা কিন্তু স্পেনের দিকে, কেননা যে সিকোয়েন্সে একটা টিম চ্যাম্পিয়ন হয়, অতীতে আমরা হিসেব করে দেখেছি যে বয়সটা, যে উচ্চতাটা, যে শারীরিক ওজন ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পক্ষে ঠিক, সেটা স্পেনের আছে। স্পেনের ছেলেদের বয়স হচ্ছে 25 থেকে 27-এর মধ্যে গড় অ্যাভারেজ। এখন লেভেলটা এত নিচে নেমে এসছে, বয়সের লেভেলটা, যে আগে ছিল 27 থেকে 28 বছর বয়সী যারা, তাদের গড়ে চ্যাম্পিয়ন হয়, কিন্তু এখন সেটা নেমে এসছে 25 থেকে 27-এর মধ্যে। হাইট 6'2", মানে এখন স্ট্যান্ডার্ড হচ্ছে তোমায় যদি চ্যাম্পিয়ন হতে হয় তোমায় এই ফিজিকটা রাখতেই হবে। তো সেই দিক থেকে কিন্তু মানে আর্জেন্টিনা একটু বেশি, মানে ওদের 30-এর ওপর ছেলে বেশি, মেসি তো 39। তো ফলে মানে তারুণ্যের যে তেজটা, যেগুলো আমরা ম্যাচগুলো দেখতে পেলাম, অতগুলো ম্যাচ, 7টা ম্যাচ খেলেছে স্পেন, তাতে দেখলাম যে একটা গোল খেয়েছে, কিন্তু বাকি কিন্তু একদম ফ্ললেস খেলে গেছে। এবং ওরাই বোধহয় প্রথম ম্যাক্সিমাম পাসেসগুলো খেলছে, মানে 600, 650 একটা ম্যাচে একটা পাস। এই যে পাসগুলো খেলা, নিজেদের কন্ট্রোলে রাখা, 60%, 65% গেমটাকে কন্ট্রোল রাখছে। যে কোনো টিম, ফ্রান্সের মতো টিমটাকে ওইভাবে দাবিয়ে রেখেছিল। সেই তুলনায় আর্জেন্টিনাকে মনে হচ্ছে যে খানিকটা লাক ফেভার করছে, এবং এটা খেলার প্রত্যেকটা খেলার শেষ দিকে এই লাকটা ওদের ফেভার করছে। 80-85 মিনিট থেকে 90 মিনিটের ওপর এই সময়টা গিয়ে ওরা গোল করছে, ম্যাচ জিতছে, হয়তো 2টো গোল করছে 1 গোলে পিছিয়ে থেকে, যেটা আমরা ইংল্যান্ড ম্যাচে সেমিফাইনাল দেখলাম। এবং সেই লাকটা মানে যদিও খুব দরকার ফুটবলে, মানে 80% লাক কোচেরা বলেন, সেটা কিন্তু খুব দরকার, এবং তা আর্জেন্টিনার সঙ্গে আছে। কিন্তু ল অফ অ্যাভারেজ বলে একটা কথা আছে, মানে লাক তোমাকে কতগুলো ম্যাচ, 7টা ম্যাচে ফেভার করেছে, 7টা ম্যাচের মধ্যে অন্তত 4টে ম্যাচ তো অবশ্যই ফেভার করেছে। আর্জেন্টিনা একটা চ্যাম্পিয়নের মতো খেলেছে এইরকম ম্যাচটা, মানে থ্রু আউট, মানে 90 মিনিটস খেলেছে, এইরকম কিন্তু নজির এই ওয়ার্ল্ড কাপে ওরা এখনও দেখাতে পারেনি। হয়তো একটা স্পার্ক, ধর 5-7 মিনিট, যেমন যে মিশরের এগেনস্টে মেসি 1 গোলে পিছিয়েছে, 2 গোলে জিতলো, তাতে স্পার্কটা, ওই আর্জেন্টিনার স্পার্কটা হচ্ছে 259 সেকেন্ডস, মানে ওইটুকু সময়ের মধ্যে 2টো গোল করে মেসি একটা নিজে গোল করেছে এবং গোল করিয়েছে। মানে এই যে ছোট ছোট স্পার্কগুলো, বাকি সময় দেখবি যে মেসির উপর নির্ভরতা বলছে বেশি করে, মেসি কিন্তু মানে অল অ্যালং দৌড়ে যাচ্ছে, খেলছে, সারা মাঠ ঘুরছে, এরকম কিন্তু হচ্ছে না ব্যাপারটা। মাঝে মাঝে খেলা থেকে নিজেকে আলুফ করে নিচ্ছে, এবং একদম যখন সুযোগ, ভীষণ সুযোগ আসছে, তখনই যাচ্ছে, তখন নিজেকে এক্সট্রা এনার্জি দিয়ে সেই এটা ইউটিলাইজ করার চেষ্টা করছে। এবং এখনো পর্যন্ত যা ওর কার্ড, তাতে গোল্ডেন বল তো পাবেই, গোল্ডেন বুটটাও পাবে। মানে এই রকম একটা পিনাকল আমার মনে হয় না আজ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে, একটা ওয়ার্ল্ড কাপে এতগুলো কৃতিত্ব এটা আর কেউ করেছে বলে আমার মনে পড়ছে না। আমরা আসছি রূপকের কথায়। রূপক ওঙ্কার নিউজ বাংলা স্টুডিওতে বলেছে স্পেনকে সে এগিয়ে রাখছে। ফাইনালের রোববার দিন আমরা বুঝতে পারবো আর্জেন্টিনা স্পেন কে এগিয়ে গেল। তবে ফুটবলের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান হিসেব অনুযায়ী রূপক কথা বলেছে, এবং রূপক সেখানে জানিয়েছে যে উচ্চতা এবং দৈহিক বয়স সম্পর্কে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছে। আমি একটা কথা জিজ্ঞেস করি, 2010 সালে স্পেন দলটাতে ইনিয়েস্তা, জাভির মতো খেলোয়াড় ছিল, সেবারে স্পেন দল চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে স্পেন দলটির সঙ্গে সেই দলের তফাৎ কি? আচ্ছা, এটার পেছনে একটা পলিটিক্যাল কারণ আছে, এটা জানতে হবে। কেন বলছি, যে 2010 সালের আগে কিন্তু স্পেন খুব একটা, মানে হয় কোয়ার্টার ফাইনালে হারতো, 16-এ হারতো, কিন্তু সে বছরে যিনি কোচ ছিলেন, ওদের প্রবলেমটা ছিল, ওদের রাজনৈতিক একটা প্রবলেম ছিল, মানে সেটা খেলার দিক থেকে হোক এবং ভৌগোলিক দিক থেকে হোক, সেটা হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের রাইভালরি।
মানে তার আগে পর্যন্ত 2010 সালে মানে 2006 সাল পর্যন্ত স্পেন টিমটা ডমিনেট করতো রিয়াল মাদ্রিদের প্লেয়াররা, কিন্তু ভিনসেন্তে যিনি কোচ ছিলেন তিনি বুঝলেন যে ব্যাপারটা গোড়া একটা অন্য গলত, বার্সেলোনার প্লেয়ারদের নিতে হবে বেশি করে। এবং তখন যে সিচুয়েশন ছিল, পলিটিক্যাল সিচুয়েশনটা ছিল, সেটা হচ্ছে যে কাতালুনিয়া বলে যে জায়গাটা, কাতালানিয়া সেই অঞ্চলটা বিচ্ছিন্নতাকামী ছিল, মানে স্পেন থেকে বেরিয়ে গিয়ে আলাদা মানে একটা রাষ্ট্র করার চেষ্টা করেছিল, আমি জানি সেটা। এই কারণে কাতালুনিয়ান ক্লাব মানে বার্সেলোনার ওপর সাধারণ লোক খুব ক্রুদ্ধ ছিল, কিন্তু প্লেয়ার বেশি ছিল ভালো হচ্ছে বার্সেলোনার প্লেয়াররা। তো সেই জন্য যখন থেকে কোচ ছিলেন ভিনসেন্তে, যখন উনি বুঝতে পারলেন ব্যাপারটা এবং বার্সেলোনার প্লেয়ারগুলোকে একটু বেশি সংখ্যক নিতে শুরু করলেন, তখন কিন্তু রেজাল্টটা দিতে শুরু করলো। এবং যেহেতু ওরা বার্সেলোনা ক্লাবের লা মাসিয়া ক্লাবটা আছে, মানে চাইল্ড একাডেমিটা আছে, ছোটবেলা থেকে 14-15 বছর একই সঙ্গে খেলে যাচ্ছে, ফলে যখন সিনিয়র টিমে বার্সেলোনা টিমে আসছে একদম মানে পুরো মানে অঙ্কের মতো খেলে যাচ্ছে ছেলেগুলো সমস্ত। এইটা একটা ছিল। এবং সেই সময় সেই তুলনায় আজকের স্পেন টিমটাও যদি তুই গ্রাফে ফেলিস তাহলে দেখবি যে ওই একই মানে পেড্রো, রড্রিগো, এই যে এই ছেলেগুলো, ইয়ামাল, এই ছেলেগুলো কিন্তু একটা চমৎকার কম্বিনেশন করছে। কিন্তু এই ওভারজাবাল বলে যে ছেলেটি সেমিফাইনালে গোল করলো, বা পেড্রো বলে যে সেকেন্ড গোলটা করলো, ফলে ওদের মধ্যে কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিংটা যেটা জাভি, ইনিয়েস্তা, পিউল এদের মধ্যে ছিল, এইটা কিন্তু আবার রিভাইভ করেছে 16 বছর পর দেখছি যে এটা কিন্তু আবার সেই স্পেনের সেই ছন্দটা ফিরে এসছে। সেকেন্ডলি হচ্ছে যে ওরা 2 বছর আগে ইউরো কাপটা জিতেছে এবং ইউরো কাপটা খুব দাপটের সঙ্গে জিতেছিল, ফলে সেই কনফিডেন্সটা এই ছেলেগুলোর মধ্যে আছে। তো আশা করছি যে সেগুলো হয়তো ছন্দপতন হবে না, ওরা একইভাবে খেলে যেতে পারবে। আমরা অবশ্যই আশা করছি ছন্দপতন হবে না। তবে একটা কথা বলি, লামিনে ইয়ামাল যিনি স্পেন দলের অন্যতম ভরসা, তিনি কিন্তু 2007 সালে মেসির কোলে উঠে বাথটবে স্নান করেছিলেন, এরকম একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, ইয়ামাল মাত্র 19 বছর বয়স, ইয়ামালের উপর কতখানি নির্ভর করছে স্পেনের সাথে? ও তো ভবিষ্যৎ প্রজন্ম। দেখ আমাদের এখানে কি হলো, আমাদের এখানে আমরা যখন কার নাম জানতাম, পেলের নাম জানতাম, ইউসোবিয়ান নাম জানতাম 60s, 70s 80s এ ক্রুয়েফ দেখেছি আমরা, ওই রকম এক পেয়ার সমস্ত উঠে আসে, ডাবল যাদের সম্পর্কে আমরা আলোচনা করতে থাকি। তারপরে এলো 90s এ মারাডোনার পর আবার এখন এই শতাব্দীতে এসছে মেসি। রাইভালরিটা কিন্তু ঠিকই আছে, রাইভালরিটা তো আজকে রোনাল্ডোর সঙ্গে মেসি, এই রাইভালরিটাই কিন্তু এই ফুটবলটাকে সমৃদ্ধ করছে। এবার মেসি একটা অদ্ভুত একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, যার সাথে তুলনা করা হচ্ছে মারাডোনার, অতীতের মারাডোনার, আবার যার সাথে তুলনা করা হচ্ছে এমবাপে বা রোনাল্ডোর সঙ্গে। মানে ওকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটের সঙ্গে ওকে জুড়ে রাখা হচ্ছে, মানে এক্সাম্পল হিসাবে। এবং এরপরে মেসি আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা আমি জানি না, 43 হয়ে যাবে ওর বয়স, আমার মনে হয় এটা সেই সময়টা সম্ভব। তার মানে এরপরে এমবাপে এখন 28, তারপরে 32 হবে, ফলে এরপরে রাইভালরিটা কারা দাঁড়াবে? এমবাপের সঙ্গে ইয়ামালের। এই 2-3টে প্লেয়ার যারা বিশ্ব ফুটবলটাকে চাগিয়ে রাখবে, এবং এরাই একটা ব্র্যান্ড, নিঃসন্দেহে তাই। এবং ব্র্যান্ড, এবং সেই ব্র্যান্ডে রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠবে ফাইনালে আমরা লক্ষ্য রাখবো স্পেন না আর্জেন্টিনা। রূপক বলেছে স্পেনের কথা, আমরা বলবো আর্জেন্টিনার কথা, কারণ কলকাতা শহরের বেশিরভাগ মানুষই আর্জেন্টিনার সমর্থক হয়ে দাঁড়াচ্ছেন। তবে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা জানেন আপনাদেরও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের একটা সুযোগ রয়েছে ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে। আপনাকে পছন্দসই প্রশ্ন পাবেন, সেই প্রশ্নের উত্তর 5 মিনিটের মধ্যে দিতে হবে। 5 মিনিটের মধ্যে দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে ময়দান মার্কেটে গিয়ে আপনার পছন্দসই দলের জার্সি। আপনাকে প্রথম প্রশ্নটি যাচ্ছে আপনার কাছে, সেটি হচ্ছে স্পেন দলে 2-0 গোলে সেমিফাইনাল জিতেছে, স্পেন দলের গোলরক্ষক কে ছিলেন আপনাকে বলতে হবে 5 মিনিটের মধ্যে। কে গোলদাতা ছিলেন? স্পেন দলের গোলদাতা কে ছিলেন? 2 গোলে স্পেন জিতেছিল, আমরা সবাই জানি। সেই স্পেন দলের গোলদাতা কে ছিলেন আপনাকে জানাতে হবে 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে জানাতে পারলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছে মনোমতো একটি জার্সি, আপনার পছন্দসই দলের জার্সি। সোজা কোশ্চেন, মাত্র কদিন আগে খেলা হয়েছে এবং আপনারা সবাই দেখেছেন সেই খেলা রাত জেগে, অতএব রাত জেগে এই খেলা দেখার ফুসল আপনি পেয়ে যেতে পারেন এই মুহূর্তে ওঙ্কার নিউজ বাংলার স্টুডিওতে পছন্দসই প্রশ্নের উত্তর দিয়ে। আমি সরাসরি রূপকের কাছে যাবো। রূপক, স্পেনের তিকিতাকা ফুটবল একটা ঘরানা ছিল, সেই ঘরানা থেকে তারা বেরিয়ে এসছে। খুব একটা বেরিয়ে এসছে বলবো না, ওদের যখন টিকিটাকা ফুটবলটা শুরু হয় না
তখন ওদের একটাই ওরা আবিষ্কার করেছিল, বল যদি আমাদের পজিশনে থাকে, বল যদি অপোনেন্ট না পায়, তাহলে আমরা গোল খাওয়ার চান্স খুব কম। যতখানি টাইম পারো নিজের পায়ে বল hold করে রাখো। যাতে আক্রমণ না করতে পারে। কিন্তু একটা সময় এমন এলো, এদের এই টিকে টাকা ফুটবলটা, অন্যেরা তো একটা কি বলবো প্রতিষেধক ট্যাকটিক্স দিতে শুরু করলো। তো তাতে দেখা গেল যে এই টিকে টাকা ফুটবলের সবচেয়ে একটুখানি সমস্যাটা হচ্ছে যে যদি বল খোয়ায় এবং অপোনেন্ট টিম একটা খুব ভার্টিক্যাল পাস দিয়ে যদি অপোনেন্টের গোলের কাছে, স্পেনের গোলের কাছে পৌঁছে যায়, সেখান থেকে গোল হচ্ছে। এবং অপোনেন্ট টিমগুলো এই ভার্টিক্যাল ফুটবল খেলতে শুরু করলো, যে ওই পাস নয়, ওদের পাসের এগেনস্টে পাস খেলা নয়, ওরা যদি 5টা পাস খেলে আমি একটা পাস খেলবো, কিন্তু অনেকটা জায়গা অ্যাকোয়ার করব। তো এই টিকে টাকা ফুটবলটা এই কারণে একটু নিষ্প্রভ হয়ে আসছিল। কিন্তু তারপরে দেখা গেল যে এরা এত প্রিসিশন পাস খেলছে, এত মিনিমাম মানে একদম চমৎকার পাস খেলছে, মানে টু দ্য ফিট পায়ে পাস খেলছে, মানে সেগুলো মিস পাস হচ্ছে না। তাতে বল কেড়ে নেওয়ার সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দিয়েছে। আমি এবার আবার দেখলাম সেই টিকি টাকার একটা অন্যরকম রূপ দেখলাম। ওরা দেখবি সবসময় কিন্তু সাইড ওয়াইজ পাস খেলছে, এবং কোন ছেলেটা 3-4টে ছেলে অপশন এসে যায়, এবং অপোনেন্টের পক্ষে একটা সমস্যা দাঁড়াচ্ছে যে কাকে পাসটা খেলবে। সে হয়তো বলটা গ্রাউন্ডটা অ্যাকোয়ার করতে পারলো না, মানে অনেকটা এগিয়ে যেতে পারলো না, কিন্তু বলটা আমার পজিশনে থাকলো। সেটা ওই দেখবি প্রত্যেকটা মুভমেন্টে বলটা ধরেই ওরা দেখছে কাছাকাছি 2-3টে লোক এসেই যাচ্ছে, এবং তাদের যে কোনো একটা লোকের সেফলি তাকে পাসটা খেলা যাচ্ছে। তো এই খেলাটা আবার ফিরে এসছে দেখলাম, এবার কতগুলো ম্যাচে দেখলাম। এটা একটা ভীষণ ওয়েল অয়েল মেশিন, মানে যেভাবে কাজ করে, এই খেলাটাকে ওরা সেই লেভেলে নিয়ে গেছে, মানে একেবারে ভুলচুক কম এই অবস্থায় নিয়ে গেছে। নাহলে ওদের এগেনস্টে গোল হচ্ছে না। এত বড় বড় খেলা আমি জানি না, মেসিকে আমি কালকে লক্ষ্য করব যে ও এই ওদের সেই জমাট ডিফেন্স সেটাকে মানে এড়িয়ে গোল করতে পারে না, ওই ফাঁকটা পায় কিনা ডিফেন্সের মধ্যে। এর আগে যতগুলো ম্যাচ দেখেছি সেইটা কিন্তু দেয়নি সেই সুযোগটা। দুটো একটা ক্ষেত্রে হয়েছিল, ওপেন হয়েছিল, কিন্তু সেটা খুব একটা মেজর মিস্টেক্স বলে মনে হয়নি আমার। এইটা দেখবো যে লাউতারো মার্টিনেজ বা মেসি বা এই মানে আমাদের রোমেরো বা এরা এই ছিদ্রটা খুঁজে বার করতে পারে কিনা। তো আর্জেন্টিনা টিম খুবই ভালো দল, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা সবাই জানি যে খেলাটা খেলছে মেসিকে ঘিরে, এবং মেসি যদি ফেল করে পুরো টিমটাই ফেল করবে। এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে হয়তো মেসির মতো খেলছে হয়তো 25 মিনিট বা 20 মিনিট, বাকি সময় কিন্তু ওর মতো খেলছে না, বা ওর কাছে সেই খেলাটা আশা করাও এখন অনলাইন সম্ভব না। তো সেইটে বাকিরা ম্যানেজ কতটুকু করতে পারে মেসির যে খেলাটার মানে পূরণ করতে পারে, অভাবটা পূরণ করতে পারে, সেটা একটা ফাইনালে লক্ষ্য থাকবে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন ফোনের কলার এসে গেছেন, বলবেন কে বলছেন? আমি চন্দননগর থেকে তমাল কর্মকার বলছি। হ্যাঁ, আপনি উত্তরটা দেবেন প্রশ্নের? হ্যাঁ, উত্তরটা হলো উনাই সিমন। সিমন গোল করেছেন? উনাই সিমন গোলকিপার ছিল। না, আমি গোল করেছেন কে জানতে চাইছিলাম। গোল করেছেন কে? গোলদাতা কে? স্পেনের গোলদাতা কে? ফ্যাবিয়ান লুইস। আরেকজন? ফ্যাবিয়ান লুইস আর একটা সঠিক উত্তর হয়নি। ফ্যাবিয়ান লুইস গোল করেননি, সেদিন গোল করেছিলেন অন্য লোক। আমরা আসবো সেই প্রসঙ্গে, রূপকের কাছে আমি আবার যাব। রূপক, যে ব্যাপারটা হচ্ছে স্পেন তার মানে তারুণ্যর দিকে দীপ্তিতে ঝলমল করছে, এবং স্পেন সেক্ষেত্রে এগিয়ে রয়েছে এবারে ম্যাচে বলা যেতে পারে। আমার প্রশ্ন, ডেলা ফন্টে এবং স্কালোনি দুজন কোচ, একজন আর্জেন্টিনার কোচ স্কালোনি এবং ডেলা ফন্টে হচ্ছেন স্পেনের কোচ। দুজন খেলোয়াড়ের একটা জীবন দর্শন থাকে, সেই দর্শনের মধ্যে ডেলা ফন্টের দর্শনটা কি মনে হচ্ছে? একটা কথা হচ্ছে যে এই কোচদের কি হয় যে যাদের উত্তরাধিকার হয়, উত্তরাধিকার এরা একটা সুযোগ পায়, একটা দীর্ঘদিন টিমটাকে লালিত পালিত করার একটা সুযোগ পেয়ে যায় এরা, যেটা স্কালোনির হচ্ছে প্রায় 6-7 বছর ধরে করছে কিন্তু। এবং স্কালোনির ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার যে ও যখন টিমটাকে পায় তখন ওর কিন্তু মানে সিনিয়র টিমের কোচ হওয়ার কথা নয়, ও কিন্তু বাই ডিফল্ট পেয়ে গিয়েছিল। ও তখন আন্ডার-21 টিমটাকে দেখতো। তো সেই সময় যখন ওর আগেকার কোচ যখন পদত্যাগ করলো ব্যর্থতার পর, তখন ওকে আর কেউ নেই, আচ্ছা নিয়ে তুই স্কালোনি ইয়ং ছেলে, তো সেইটে হয়ে গেছিল। এবং ওর সাথে মারাদোনার বয়সও খুব বেশি তফাৎ না, এই মানে এর মেসির বয়সে খুব একটা তফাৎ না হয়, খুব মানে
5-7 বছরের হ্যাঁ। তফাৎ হবে। তো সেইটা একটা বন্ডিং আছে একটা সেম প্রজন্মের ছেলে, সেই কারণে। আর মেসিকে কি বলবো, ওর কাছ থেকে যে খেলাটা অনেক ফ্রি হয়ে গেছে মেসি। আমি দেখলাম, আমি তো দীর্ঘদিন ওকে দেখছি মেসিকে, ওর কতগুলো জিনিস আছে। যখন প্রথম খেলতো লালিগায় খেলছে, যখন ওর বয়স 16 এরকম সময়, প্রথমকার দিনে লম্বা চুল একটা ছেলে, তাকে চন্দননগরের ছেলেও বলা যায়, লালটু বলা যায়, আবার বনগাঁরও মন্টু বলা যায়, একদম ওইরকমটাই, একটা টিপিক্যাল বাঙালি, সাই, কম কথা বলে এরকম। অনেক সময় ওর যে মানে ওদের লামাসিয়ার যে সমস্ত শিক্ষার্থীরা ছিল, যেমন শেষ ফাব্রেগাস বা পিকে, এরকম যারা বড় বড় প্লেয়ার হয়েছে পরে ওর সাথে খেলেছে, জেরার্ড পিকে, হ্যাঁ, সবাই ওকে বলতো কিন্তু যে রে কুকি মাঝে মাঝে বোবা হয়ে যায়। মানে ও এত কম কথা বলতো, এত ইন্ট্রোভার্ট ছিল। অ্যাকচুয়ালি ও আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল। ও আর্জেন্টিনা না স্পেনের একটা এই ধরনের ক্রাইসিসে ভুগছিল। এবং তখন ওর মাথার উপর ছিল মারাডোনা, এবং সবাই দিয়েগো বলতে পাগল, দিয়েগো যা বলে তাই বিশ্বাস করে। যখন 2010-এ অ্যাজ কোচ মারাডোনা ফেল করলো, তখন দেশে ফিরে কিন্তু পুরোপুরি দোষটা চাপিয়ে দিয়েছিল মেসির ওপর, যে ও তো একটা কাপ্পু ছেলে, ও একটা বড় ম্যাচের আগে 10 বার করে টয়লেটে যায়, ও কি চ্যাম্পিয়ন করাবে। পুরোপুরি দোষটা কিন্তু মেসির উপর মারাদোনা শিফট করে দিয়েছিল মেসির ওপর। মেসির ওপর। এবং সেটা কিন্তু মেসি কোনো কথা বলেনি। মানে তখনকার দিনে মারাডোনা যা বলতো আর্জেন্টিনারা বিশ্বাস করতেন। মারাডোনা 90 তুইও দেখেছিস সেবার যে ফাইনালটা যেভাবে হারলো, আমি দেখেছি। তো ওখানে তখন দেশে গিয়ে বললো আমাদের নিশ্চয়ই কনস্পিরেসি করেছে। কোনো কনস্পিরেসি ছিল না, এবং বললো যে প্রচন্ড ভাবে কনস্পিরেসি হয়েছে, নাপোলিতে আমি খেলি বলে আমার বিরুদ্ধে আমার কনস্পিরেসি। সমস্ত ইতালিয়ানরা লেগেছে, ফিফা লেগেছে, হ্যাভেলেন্সকে গালাগাল দিল, রেফারিকে এক্ষুনি তাড়িয়ে দেওয়া উচিত, এইসব বলে ছিল। কিন্তু সেইটা কি আলটিমেটলি কিন্তু লোকে আর্জেন্টিনিয়ানরা বিশ্বাস করলো, কিন্তু সারা পৃথিবীর লোক তো বিশ্বাস করেনি। তুমি জার্মানদের সঙ্গে খেলে পারোনি। এইবার এই যে সিচুয়েশনটা ছিল আর্জেন্টিনায়, মেসি তার মধ্যে কিন্তু গুটিয়েছিল। তুই লক্ষ্য করে দেখবি একটা আশ্চর্য ব্যাপার আমি দেখেছি, যখন 2020-তে মারাডোনা মারা গেল, মারা যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে মেসির অদ্ভুত ধরনের বিকাশ হতে শুরু করলো। ও কোপা আমেরিকা জিতলো, মানে মারাদোনার ছায়া মেসি খানিকটা কালো ছায়াটা ছিল। এবং তারপরে যা কিছু অ্যাচিভ করেছে সেটা কিন্তু ওই অর্থাৎ রূপক আমাদের এখানে একটা নতুন তথ্য দিল, সেটা হচ্ছে মারাদোনা মারা যাওয়ার পর মেসি নিজেকে স্ফুরণ করেছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মারাদোনার মৃত্যুর পর মেসি নিজেকে স্ফুরিত করেছেন। এবং আপনারা কি মেসি হতে পারেন না? আপনারা কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারেননি। 5 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে। প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরটা হচ্ছে ওয়াজের বল এবং পেড্রো পেরো দুটি গোল করেছিলেন স্পেনের, এবং সেই দুটি গোলের মধ্যে পেড্রো পেরোর এবং ওয়াজের বলের গোলটি সুবাদে তারা জিতেছিল সেমিফাইনাল এবং ফাইনালে উঠেছে। দ্বিতীয় প্রশ্নটি দিয়ে আমরা যাব ব্রেকে। 2030-এর বিশ্বকাপে কটি দল অংশগ্রহণ করার প্রস্তাব এসেছে? অর্থাৎ 2030-এ যে বিশ্বকাপ হবে, যেটা শতবার্ষিকী বিশ্বকাপ, তাতে কটি দলকে নিয়ে বিশ্বকাপ করার প্রস্তাব উঠেছে? খুব সোজা প্রশ্নের উত্তর দিয়ে আপনি পেয়ে যেতে পারেন রকি স্পোর্টসের কাছ থেকে পছন্দসই দলের একটা জার্সি। তবে আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর আবার ফিরবো আমাদের আলোচনায়। সঙ্গে থাকবেন রূপক সাহা।